আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। উত্তরপ্রদেশে কালাশনিকভ রাইফেল তৈরির জন্য রাশিয়ার সাথে চুক্তি করেছে ভারত। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের দিল্লি সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ভারত রাশিয়ার উপর নির্ভরশীল, কিন্তু এই সব চুক্তিকে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষার কাজেও ব্যবহার করতে চায় দিল্লি। রাশিয়া যাতে খুব বেশি চীনের বলয়ে চলে না যায় সেজন্য এই চুক্তিগুলো ভারতের কাছে গুরুত্বপূর্ণ। আবার ভারতও যাতে ওয়াশিংটনের বলয়ে হারিয়ে না যায় সেজন্য রাশিয়ার দিক থেকেও এই ধরনের চুক্তিগুলোর ভিন্ন তাৎপর্য রয়েছে। রাশিয়া আর ভারতের সাম্প্রতিক অস্ত্র চুক্তির নানা দিক নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। প্রেসিডেন্ট পুতিনের দিল্লি সফরে গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছে ভারত। চুক্তির অধীনে ভারতের উত্তরপ্রদেশে ৬ লাখেরও বেশি কালাশনিকভ AK-203 রাইফেল তৈরি করা হবে। $৬৭৫ মিলিয়ন এই চুক্তিটি ডলারের অঙ্কে হয়তো মিসাইল বা সাবমেরিন চুক্তির মতো নয়, তবে বিশ্লেষকরা বলছেন এই উৎপাদন সক্ষমতার ফলে ভারত যে প্রতিরক্ষা অর্ডার পাবে সেটা তাদের কৌশলগত মূল্য বাড়াবে। ২১তম ভারত রাশিয়া অ্যানুয়াল সামিটে যোগ দিতে সম্প্রতি নয়াদিল্লি সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছর এটা ছিল দেশের বাইরে পুতিনের দ্বিতীয় সফর। রাশিয়া আর ভারত তাদের ১০ বছর মেয়াদী সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন করতেও রাজি হয়েছে। রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত ভারসাম্য রক্ষার জন্য ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হয়। একই সাথে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্য মস্কোকে কাছাকাছি রাখতে চায় দিল্লি। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আঙ্গাদ সিং মনে করেন, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত যেসব সামরিক সরঞ্জাম কেনে সেগুলোর উদ্দেশ্য ভিন্ন। তিনি বলেন, সাধারণভাবে যে কোনো সামরিক ক্রয়ের উদ্দেশ্য হল সম্ভাব্য প্রতিকূলতার বিরুদ্ধে ভারসাম্য তৈরি করা। যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত অঞ্চলের অন্যতম শক্তি চীনের বিরুদ্ধে মাঠে নেমেছে। অন্যদিকে রাশিয়া ভারতকে স্পর্শকাতর কৌশলগত প্রযুক্তি দিতে পারবে। দুই দেশই তাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভারতকে সুবিধা দেবে। এটা স্পষ্ট যে রাশিয়া আর যুক্তরাষ্ট্র উভয়ই পর্দার পেছনে থেকে কাজ করছে, বিশেষ করে যখন রাশিয়ার সাথে ভারত আর চীন উভয়ের সম্পর্ক রয়েছে। মার্কিন সামরিক বাহিনী ভারতের আয়োজনে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। এমন সময় ওই মহড়া হয় যখন ভারতের সেনাবাহিনী আর চীনের PL-এর মধ্যে সামরিক কমান্ডার পর্যায়ে আলোচনা চলছিল। অন্যদিকে চীন ভারতকে কাছাকাছি আনার ব্যাপারে রাশিয়া আরও সক্রিয় ভূমিকা রেখেছে। ভারত আর চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক আয়োজনের ক্ষেত্রে মধ্যস্থতা করেছে মস্কো। ওই বৈঠকের কারণে সীমান্তে সাময়িক হলেও স্থিতাবস্থা ফিরেছে। ২০২০ সালের জুন থেকে ভারত চীন সীমান্ত এলাকায় সহিংসতার মাত্রা অনেক বেড়ে গেছে। আঙ্গাদ সিং মনে করেন, রাশিয়ার যেহেতু দিল্লি আর বেইজিং উভয়ের সাথেই সম্পর্ক রয়েছে, তাই মধ্যস্থতার ক্ষেত্রে তাদের অবস্থান আদর্শ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতকে যে ধরনের সমরাস্ত্র দিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের গুরুত্ব নয়াদিল্লি ভালো করেই বুঝতে পারে। রাশিয়া চীনের কাছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে। একই ডিফেন্স সিস্টেম আবার ভারতের কাছেও বিক্রি করেছে মস্কো। এসবের বাইরে কিছু জটিল ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার উপর ভারতকে নির্ভর করতে হয়। এর মধ্যে অন্যতম হল পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। নয়াদিল্লি মস্কোর কাছ থেকে আগে 3টি পারমাণবিক সাবমেরিন লিজ নিয়েছে। এখন নিজস্বভাবে সাবমেরিন তৈরির ব্যাপারে ভারতকে সাহায্য করছে রাশিয়া। ভারতের নৌবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল অরুণ প্রকাশ মনে করেন, উচ্চ প্রযুক্তির পাশাপাশি নিম্ন প্রযুক্তির সরঞ্জাম কেনার ব্যাপারেও ভারতের সশস্ত্র বাহিনীর একটা বাধ্যবাধকতা রয়েছে। এই ক্ষেত্রে রাশিয়ার উপর ভারত অতিমাত্রায় নির্ভরশীল, আর এই নির্ভরশীলতাটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী ফ্যাক্টর হয়ে আছে। তিনি বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে অন্য কোনো দেশ এ ধরনের আইটেম বা প্রযুক্তি দেবে না। যেমন রাশিয়া ভারতকে পারমাণবিক সাবমেরিন দিয়েছে, আবার পারমাণবিক সাবমেরিনের প্রপালশনের ব্যাপারে সহায়তা করছে।
অ্যাডমিরাল প্রকাশ আল জাজিরাকে বলেন, ভারত রাশিয়ার সহযোগিতার সম্পর্ক অনেক পুরনো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সোভিয়েত প্রতিরক্ষা কোম্পানিগুলো পতনের মুখে পড়ে। সে সময় ভারত বিমানবাহী রণতরী সাবেক অ্যাডমিরাল গোর্শকভ মেরামত করতে দিয়েছিল রাশিয়াকে। একই সাথে সুখোই 30 MKI এবং MiG-29কে বিমান তৈরির জন্য অর্থায়ন করেছিল দিল্লি। ভারতের এই অর্ডারগুলো সে সময় রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে বাঁচিয়ে দেয়। আর তখন থেকে এই দুই ধরনের বিমান ভারতের বিমান বাহিনীর মূল বিমান শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়া বিষয়ক রিসার্চ স্কলার হিসেবে কাজ করছেন আরজান তারাপোরে। তিনি মনে করেন, ব্যবসায়িক সম্পর্কের বাইরেও ভারত আর রাশিয়ার জন্য এখানে বড় ধরনের কৌশলগত বাধ্যবাধকতা রয়েছে। আর সে কারণেই যখন এক দেশ অন্য দেশকে প্রতিপক্ষের বলয়ে চলে যেতে দেখছে, তখন পুরোপুরি সম্পর্ক ছিন্ন না করে কোনো রকমে সেটা ধরে রাখছে দুই দেশ। নয়াদিল্লি এটা নিশ্চিত করতে চায় যাতে রাশিয়া চীনের বলয়ে আরও বেশি চলে না যায়। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নিয়ে রাশিয়াও উদ্বিগ্ন। অনেক ভারতীয় বিশ্লেষক মনে করেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে খুব বেশি উপায় খোলা নেই। এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আইন ব্যবহার করেনি। রাশিয়ার সাথে যেসব দেশ বড় অঙ্কের প্রতিরক্ষা লেনদেন করবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আইন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এর আগে ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ককে F-35 জঙ্গি বিমান কর্মসূচি থেকে বাদ দিয়েছে। আঙ্কারাকে বাধ্য করেছে যাতে তারা চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক বিমান বাদ দিয়ে অপেক্ষাকৃত পুরনো বিমান বেছে নেয়। একই সাথে রাশিয়ার কাছ থেকে S-400 সিস্টেম কেনার কারণে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই একই সিস্টেম কিনতে ভারত $5 বিলিয়ন ব্যয় করেছে। তবে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অপেক্ষার নীতি নিয়েছে। মস্কোর সাথে দিল্লির এই মাখামাখি কখনো যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না। এর জন্য কোনো না কোনো সময় ভারতকে মূল্য দিতে হবে। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার উপর ঐতিহাসিকভাবে নির্ভরশীল ভারত। তবে বিগত বেশ কয়েক বছর ধরে ভারত তাদের অস্ত্রের উৎস বাড়িয়েছে। 2008 সাল থেকে যুক্তরাষ্ট্রের সাথে তারা অন্তত $16 বিলিয়ন চুক্তি করেছে। ওই সময় যুক্তরাষ্ট্রের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছিল ভারত। যুক্তরাষ্ট্র ওই চুক্তি না করলে হয়তো রাশিয়ার সাথে ওই চুক্তি করত দিল্লি। রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে ভারত যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে অস্ত্র চুক্তি আর প্রতিযোগিতার মাধ্যমে, সেটা কতটা সম্ভব হবে তা প্রশ্ন সাপেক্ষ। 2020 সালের গ্রীষ্মে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA এর সাথে সংঘাতের পর ভারত অনুধাবন করে রাশিয়ার সাথে তাদের আরও ঘনিষ্ঠতা দরকার। সে সময় যুক্তরাষ্ট্র চীন ভারত সংঘাত নিয়ে নীরব ছিল। রাশিয়ার দিকে ঝুঁকে পড়ায় ভারতকে যুক্তরাষ্ট্রের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হয়। ভারতীয় নৌবাহিনী এখন বোয়িংয়ের F/A-18 সুপার হর্নেট জঙ্গি বিমান কেনার বিষয়টি বিবেচনা করছে। এই বিমানগুলো রণতরী থেকে পরিচালনা করা যায়। ভারত যদি এগুলো কেনার সিদ্ধান্ত নেয়, তাহলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই বিমান ব্যবহারকারী তৃতীয় দেশ হবে ভারত। এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী ও রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এই বিমান ব্যবহার করে থাকে। ভারত, যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়া আগে থেকেই ব্যবহার করে আসছে বোয়িংয়ের নৌটহল বিমান এবং লকহিড মার্টিন হেলিকপ্টার। জাপানও এই হেলিকপ্টারের অন্য একটি ভার্সন ব্যবহার করে। এই চারটি দেশ বিগত কয়েক বছরে যৌথ নৌমহড়ায় অংশ নিয়ে আসছে, যা মালাবার মহড়া নামে পরিচিত। এই দেশগুলো একসাথে মিলে যে কোয়াড গড়ে তুলেছে, তারই সামরিক শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে মালাবার মহড়ায়। আবার এই কোয়াড নিয়ে চীন ও রাশিয়ার উদ্বেগ রয়েছে। ভারতের স্বার্থ হল চীনের বিরুদ্ধে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। রাশিয়া বা যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমেই হোক বা অন্য কোনো উপায় হোক, ভারত সেটা হাসিল করতে চায়। ভারতের কাছে রাশিয়ার কৌশলগত মূল্য শুধু রাইফেল চালানের মধ্যে সীমাবদ্ধ নয়, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় এটা বিশেষভাবে সাহায্য করবে বলে দিল্লির আশা। যেমন পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারতকে ত্রিপক্ষীয় সম্মেলনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে রাশিয়া ও ভারতের সহযোগিতায় ওয়াশিংটন দাঁত কামড় দিলেও তা সহ্য করবে দিল্লি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।